করলেন, তারা কি বলবেন? শুনুন, জিসিবিতে যারা রয়েছে, আমি তেনাদের মধ্যে একটা দুটো ব্যক্তির সম্বন্ধে আমার কোনো খারাপ ধারণা থাকবে না, আমি তাদেরকে ভালোবাসি। বাকি যারা রয়েছে অনেকে তো নাটক আগেও করেছে, আর এখনো করছে, আগেও করবে। আমি যেটা দেখছি বা শুনেছি যে মানে ওয়াকফের সংশোধনের নামে যে বিলটা করতে কেন্দ্র সরকার চাইছে, তার বিরুদ্ধে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে 13 জন, আর যারা ওই বিলের পক্ষে তাদের সংখ্যা সম্ভবত 18 জন। ভুল বলে একটু ধরিয়ে দেবেন, 18 জন। তখন তো বিরোধী করা দরকার। ধরুন আমি চাইছি ওয়াকফ সংশোধনের বিলের নামে ওয়াকফকে শেষ করবো, আমার পক্ষের সদস্য কত 18, তার মানে আমি তো সংখ্যাগুরু হয়ে গেলাম। তখনই তো বিরোধী করা দরকার। এটা কি হলো, 50-50 করো, এর 15 জন থাকবে, তাহলে তো সমস্যা সমাধান হবে। এটা সম্পূর্ণ একটা সাধারণ নাটক। আগামী দিন কি হবে আমি সেটা আনুমানিক করে আপনাদের বলতে পারি। দেখা যাচ্ছে এটা তো আবার ভোটাভুটিতে আসবে লোকসভাতে, সেই জায়গায় দেখা যাবে এটা তো একটা বিল শুধু পাস করে জমাতে দিয়েছে, কিন্তু এখনো ক্লিয়ার হয়নি সেখানে কি হবে। তথাকথিত সেকুলার দরদি যারা এমপি আছে, সেকুলার নামে যারা পরিচিত, তারা দেখা যাবে সেটিং মাফিক বলবে আমাদেরকে 100-150 জনকে আপনি কি 100 জনকে আপনারা ওই কি বলে খারিজ করে দেন, আমরা খারিজ হয়ে যাবো, আসবো সাসপেন্ড করে দেন, আসবো না, বিলটা পাস করে এলেন। অ্যাকচুয়ালি শুনুন ভাই, চুলকোনা আমার পিঠে চুলকাচ্ছে, বোঝাবার জন্য সাদা মাটা বাসায় আমি অন্যজনকে দিয়ে চুলকাতে গেলে এরকমই হবে। অতএব নিজের ঐতিহ্য নিজেকে রক্ষা করতে হবে। আমরা নিজের ঐতিহ্য নিজেরা রক্ষা না করে অন্যের উপর ডিপেন্ড করে চলে আসছি। এখন আমি ছোট মানুষ, বড় বড় সব উলামা রয়েছে, বড় বড় বক্তারা রয়েছে, বড় বড় পদে রয়েছে, কি সব বলে সব, তারা বেশি ভালো বুঝবে। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, সব সেটিং মাফিক একটা কাজ চলছে, সেটিং মাফিক কাজ। না হয় এত বড় একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে ইসলাম ধর্মের উপরে প্রকাশ্য আঘাত দিচ্ছে কারা? যারা সংবিধানের পদে বসে আছে। ওয়াকফকে শেষ করা মানে তো সংবিধানকে ধ্বংস করা, ইসলামের উপরে আঘাত দেওয়া। সেটা সাহস পাচ্ছে কি করে? এতে সেটিং না থাকলে হয়? ভালো ভালো মানুষ সব সেটিং হয়ে আছে, এদিকে আমি কি আর বলবো। তবে এলিয়ে যদি সমাধান কি বলেন, আমি সমাধানের একটাই রাস্তা দেখাবো। আমি প্রথম সারিতে আছি, আসুন কৃষক বন্ধুদের মতো দিল্লি যাত্রা শুরু করি। কৃষক বন্ধুরা তো আমাদের দেখেছে, দিল্লি যাত্রা শুরু করি। আপনারা বলছেন আমরা এত কোটি মুসলমান, এত কোটি এই, আমরা আমার ধর্মীয় যিনি ধর্মকে যখন এত ভালোবাসেন, চলেন সবাই রাস্তায় নামি, একসাথে র্যালি হবে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে, পুরো দিল্লি। চলো, যতদিন না ইনসাফ পাচ্ছি, সংবিধান আমাদের যে রাইট দিয়েছে, রাইট যতদিন না পাচ্ছি, আন্দোলন হবে, অনশন হবে, চলবে আন্দোলন, তাহলে সব সমাধান দিয়ে যাবে। ভারতবর্ষ বৃহত্তম একটি দেশ, আপনি বলছেন আন্দোলন করবেন। আপনাকে একটা কথা স্মরণ করি, এই মুসলিম সম্প্রদায়ের কোনো যদি মানুষ কোনো ছোট অপরাধ করে, সেটাকে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে দেখানো হয়। মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হলে ছোট্ট করে সেটাকে না দেখানোর মতো হয়। আপনি ইভেন্ট সভা করেছিলেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে, সেই বাজারে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থাকলেও বড় কোনো মিডিয়া থাকে না, কিন্তু আদার্স কোনো প্রোগ্রাম হলে কোনো অন্য ধর্মের অন্য পার্টির, সেই জায়গায় মিডিয়া প্রচুর ভেটাকে দেওয়া হয়। আপনি বলছেন দিল্লি যাবো, আপনি যে বড় দেশে আপনি যে যাবেন 1 লাখ লোক নিয়ে, 5 লাখ লোক নিয়ে, সেটাকে আপনাকে সারা দেশে দেখানো হবে না, তখন কি করবেন আপনি? দেখুন, সোশ্যাল মিডিয়া মানে মেইন স্ট্রিম মিডিয়া হয়তো দেখায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া এখন মেইন স্ট্রিম মিডিয়ার থেকেও আগে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াকে লোক, বেশিরভাগ মানুষ লোক ধারণা করে এরা চিটিংবাজ। খারাপ নেবেন না ভাই, হাকিকাত। কারণ এরা যেসব কর্মকাণ্ড করেছে, হয়তো সবাই না করলো, কিছু কিছু মেইন স্ট্রিম মিডিয়া যা করে ফেলেছে, সত্য খবর দিলেও লোক মনে করে এরা চিটিংবাজি করেছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার উপরে মানুষের একটা আস্থা এসেছে। সোশ্যাল মিডিয়া দেশ জুড়ে যেভাবে মানুষের, পিছিয়ে পড়া মানুষ বা অন্যায়ের বিরুদ্ধে যে কভারগুলো করছে, এই কভারটাই যথেষ্ট, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, দেখুন চাপ একটা বলে না, চাপে পড়লে বাপ বলতে একটা বাধ্য হয়। তো চাপ যখন আপনি দেবেন, দিবার মতো দেবেন, 5 লক্ষ কথা নয়। আপনি যদি সত্যি মনে করেন যে আমার সংবিধানে অধিকার হরণ হচ্ছে, আমার মসজিদ, আমার ওয়াকফ, আমার মাদ্রাসা, আমার এটা সবাই বাঁচানো দরকার, তাহলে সবাই চলুন, সবাই চলুন। কে কি করেন না করেন সব ছেড়ে দিয়ে সবাই চলুন। সবাই মিলে যখন যাবেন, সেটা তো লক্ষ্য আর দাঁড়াবে না, তখন কোটি পার হবে। আর কোটি যখন পার হবে, তখনও সবাই আজ্ঞা করবে, সেটা চিন্তা করে লাভ নেই। আর মেইন স্ট্রিম মিডিয়ার গুরুত্ব খুব কমে যাচ্ছে ভাই। এতে সবাই খারাপ না হলেও কিন্তু কিছু কিছু মিডিয়া এমন কিছু করেছে তাদের তাদের গুরুত্ব নাই। আপনি ফুরফুরা শরীফের ভাইজান আব্বাস সিদ্দিকী, আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে,
কোটি কোটি মানুষ আপনাকে স্মরণ করে বাংলার। এই যে উদ্যোগটা আপনি বলছেন চলুন দিল্লি যাই, তাহলে আপনি আপনার তরফ থেকে কবে শুরু করবেন এটা? দেখুন, আমি তো অলরেডি শুরু করে দিয়েছি, আমার তো চলছে, কিন্তু আমি আপনাকে কি বোঝাচ্ছি এটা বুঝতে হবে। একটা দায়িত্বশীল ব্যক্তি আর একটা বাইরে থেকে চিল্লানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে যারা ওয়াকাফ নিয়ে কাজ করছে, যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডে আছে, তারপরে আরো বড় বড় যারা মানে সব সময় সরকারের সঙ্গে ডায়ে বাঁয়ে যাদেরকে দেখা যায়, কোলে কোলেও বলতে পারে, বড় বড় সব পদে বসে আছে, বড় বড় দায়িত্বে আছে, তাদের তাদের ভূমিকাটা কি? তারা তো ডাক দেবে, তারা তো ডাক দেবে, তারা ডাক দিলে তবে তো মানুষ সংগঠিত হবে। আমি আমার ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমি আমার সামর্থ্য মতন তো 2014 থেকে চিল্লাচ্ছি যে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, আগামী দিন আপনারা মসজিদে ঢুকতে পারবেন না। 2014 থেকে চিল্লাচ্ছি, তো 2014 থেকে যখন চিল্লাচ্ছিলাম, বড় বড় যারা, আশা করছি বুঝতে পারছেন, বড় বড় পদে যারা বসে আছে, বড় বড় ভিআইপি, যারা আমার মতো ছোটখাটো মানুষকে বলে ও কি জানে, ও কি বোঝে, ও ফেতনা লাগাচ্ছে, ওর ভাষা ঠিক নেই, কথা বুঝে আসছে। তাদের ভাষা খুব ভালো হয়, আমার ভাষা খারাপ কেন? আমার বুকে তো অনেক ব্যথা, তো ব্যথা নেই। তারা কই? তাদের তো এগিয়ে আসতে হবে। আমি আমার মতো ক্ষুদ্র মতো তো আমি তো ডাক দিয়েছি, আমি তো চলছি, আমার তো লড়াই চলছে। আমি আজও বলছি, কেন্দ্র সরকারের অতটা ক্ষমতা এখনো নেই যে একটা সংবিধানের বাইরে গিয়ে ইসলাম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয় ইসলাম ধর্মের অনুসারী দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে, সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু ভাইদের পরে, তাদের উপরে যে আঘাত দেবে এতটা সাহস নয়। কিন্তু যদি ভেতরে ভেতরে সেটিং হয়ে যায়,